আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এপ্রিলে নির্বাচন হলে বিএনপির অবস্থান কি হবে প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। এদিকে দেশের মানুষ আর কথা চায় না, চাই প্রকৃত গণতন্ত্র, বলছেন জিল্লুর রহমান। জানাবো 13 জুন লন্ডনে তারেক ইউনূসের 2 ঘন্টা বৈঠক এবং সর্বশেষ জানাবো কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়, বলছেন আসিফ মাহমুদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এপ্রিলে নির্বাচন হলে বিএনপির অবস্থান কি হবে প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকেই বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ফলে এই সময়সীমার খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। তবে প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামায়াত আমির। এপ্রিলে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে মঙ্গলবার এই বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেখুন, এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নেই। আমরা আশা করছি যে সরকারকে একটা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে। বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। বিএনপি মহাসচিব বলেন, সময়টা তো ঠিক না। আমি প্রথম দিন বলেছি টাইম ইজ নট গুড ফর ইলেকশন। এপ্রিল মাস আপনার রোজার মাস, রোজ শেষ হবে, ঈদ শেষ হবে, এরপর কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন রোজার মাসটার প্রার্থীদের কি অবস্থা হবে, রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে। আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। ইটস নো জোক। এটা বিরাট ব্যাপার। প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করে অর্থ ব্যয় কমাতে হবে। ওই সময় হলে তো ব্যয় বাড়বে। তিনি শুধু বলেন, শুধু তাই নয়, এই সময় প্রচন্ড গরম থাকবে, আবহাওয়া, ঝড় বৃষ্টি আছে। দিনের বেলা আমাদের যে নির্বাচনী কালচার, জনসভা করতে হয়, সেই জনসভার লোকজন আনাটাই মুশকিল হবে। রোদ্রের মধ্যে কে আসবে? রাত্রিবেলা মিটিং করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ সময় ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে। দুবার বোধহয় হয়েছিল ভিন্ন সময়ে। 2 ইলেকশনেই ঝামেলা ছিল। দেশের মানুষ আর রূপকথা চায় না, চায় প্রকৃত গণতন্ত্র, বলছেন জিল্লুর রহমান। সাংবাদিক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, দেশের মানুষ আর রূপকথা চায় না, তারা চায় প্রকৃত গণতন্ত্র, ন্যায় বিচার এবং নৈতিক নেতৃত্ব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মানুষ ভেবেছে এবার এক ভিন্ন ধারার রাজনীতি দেখবে বাংলাদেশ। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরনো অভ্যাস, পুরনো অহংকার এবং সেই চেনা সুযোগ সন্ধানীরাই আবার ফিরে এসেছে এক নতুন মোড়কে, এক নতুন মোহে। 2024 সালের আন্দোলন ছিল একেবারে ব্যতিক্রম। এর জন্ম কোনো বড় রাজনৈতিক দল বা আন্তর্জাতিক শক্তির সহায়তা নয়, বরং ছাত্র, তরুণ, বেকার, মাদ্রাসার ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, স্কুলের ছাত্রী, এমনকি পল্লীর কৃষকের ক্ষোভের বিস্ফোরণে হয়েছে। সঙ্গে তো রাজনৈতিক নেতাকর্মী ছিলই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি হঠাৎ করে এক জাতীয় গণ অভ্যুত্থানের রূপ নেয়। আবু সাইদের মৃত্যুর ঘটনার ভিডিও যখন ভাইরাল হলো তখন যেন রাষ্ট্র ব্যবস্থার উপর জমে থাকা সব ক্ষোভ বিস্ফোরিত হয়। তিনি আরো বলেন, এই আন্দোলনে ছিল না কোনো কেন্দ্রীয় নেতা বা চেনা রাজনৈতিক পতাকা। তবু এই অদৃশ্য আন্দোলনের শক্তি এতটাই প্রভাব ফেলেছিল যে দেশের দীর্ঘমেয়াদী শাসকেও বিদায় নিতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই অসংগঠিত অথচ ঐতিহাসিক আন্দোলনকে সংগঠিত ও পরিকল্পিত বলে উপস্থাপন করা হচ্ছে, যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বা নেতা এককভাবে পরিবর্তন এনেছে। এটা যেমন ইতিহাসের বিকৃতি, তেমনি গণ আন্দোলনের প্রতি অসম্মান। যারা রাজপথে জীবন দিয়েছিল, যারা আন্দোলনের প্রতিটি বাঁকে ছিল, তাদের অবদানে অস্বীকার করে কিছু সুবিধাপ্রাপ্ত মানুষ আজ নিজেদের আন্দোলনের নায়ক বলে দাবি করছেন। বিশেষ করে যারা আজ এনসিপির নেতৃত্বে রয়েছেন, তারা যেন এক নতুন পৌরাণিক চরিত্রে পরিণত হয়েছে। জিল্লুর রহমান বলেন, যেখানে ত্যাগ নয়, উপস্থিতি ও উচ্চস্বরে কথা বলাই সাফল্যের পরিমাপ। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই প্রতিশ্রুতিতে যে তারা পুরনো দলগুলোর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং এক
নতুন ধারা প্রতিষ্ঠা করবে। তারা বলেছিল তাদের রাজনীতি হবে গণমুখী, জনগণের অংশগ্রহণ ভিত্তিক এবং স্বচ্ছতা পরিপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো 3 মাসের মধ্যে দলটির নেতারা যে ধরনের জীবনযাপন, বক্তব্য আর কর্মকাণ্ডে জড়িত পড়েছেন তা দেখে মানুষ হতাশ। পাঁচতারা হোটেল, ইফতার পার্টি, বিলাসবহুল গাড়ি বহর, দলীয় অভ্যন্তরীণ ফেসবুকে বিদ্রুপমূলক পোস্ট, এসব দৃশ্য অনেককেই মনে করিয়ে দেয় পুরনো রাজনৈতিক গল্প, যেখানে আদর্শ নেই, আছে শুধু ক্ষমতার খেলা। এনসিপির প্রধান নেতা এখনো ঢাকাতেই সীমাবদ্ধ। জনগণের মধ্যে সঙ্গে সরাসরি যোগাযোগের যে মিডিয়া বা ফেসবুক বক্তব্যই তার সক্রিয়তা বেশি। আবার উত্তরাঞ্চলের এক নেতার শতাধিক গাড়ি নিয়ে শোডাউনের ঘটনা দলীয় শৃঙ্খলার প্রশ্নও তোলে। কিছু নেতাকে শোকজ করা হলেও এটা অনেকটাই জনমতের চাপে। ফেসবুকে পোস্ট পাল্টা পোস্টের মধ্যে দিয়ে নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে চলে এসেছে। যদিও কেউ বলছে এটি একটি গণতন্ত্রের প্রতিফলন, কিন্তু প্রশ্ন হলো এই দ্বন্দ্ব কি আদৌ গণতান্ত্রিক মতবিনিময় নাকি জনসংযোগ বিমুখ ও ক্ষমতার লড়াই? একই সঙ্গে সরকার ও সেনাবাহিনীর মধ্যে যে ঠান্ডা উত্তেজনা তৈরি হয়েছে তা একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দেয়। এই অবস্থায় ব্রিটেনে আসন্ন সফর, তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচনা বা গুজব এবং আন্তর্জাতিক মহলের চাপ সবকিছু মিলে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ। আমি প্রধান উপদেষ্টা সফরের কথা বলেছিলাম, কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময় যদি এনসিপির নেতৃত্ব প্রশ্ন এড়িয়ে যায়, জনগণের স্বার্থকে পেছনে ফেলে দলীয় সুবিধা বেছে নেয়, তাহলে এই দল শেষ পর্যন্ত সেই পুরনো রাজনীতিও অংশ হয়ে থাকবে। নতুন বাংলাদেশের স্বপ্ন কেবল বক্তৃতা আর ব্যানারে রাখা যাবে না, সেটি বাস্তবায়নের জন্য দরকার সাহসী নেতৃত্ব, স্বচ্ছ কর্মসূচি এবং সর্বোপরি জনগণের সঙ্গে অটুট সংযোগ। এনসিপির সামনে এখন সময় আছে, কিন্তু এই সময় সীমিত। এখনই যদি তারা মাঠে না নেমে দেশের প্রতিটি কোণায় নিজেদের বার্তা না পৌঁছায়, তবে নির্বাচনের সময় তাদের অবস্থা জনবিচ্ছিন্নই থাকবে। বাংলাদেশের মানুষ আর রূপকথা চায় না, তারা চায় প্রকৃত গণতন্ত্র, ন্যায় বিচার এবং নৈতিক নেতৃত্ব। 13 জুন লন্ডনে তারেক ইউনূসের 2 ঘন্টার বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থা কিছুটা নমনীয় করতে পারে বিএনপি। দলীয় কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের এই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আলোচনা এক পর্যায়ে খালেদা জিয়া স্পষ্টভাবে জানান, সরকারের সঙ্গে সরকারি সংঘাতে গেলে বিএনপির রাজনীতি লাভবান হওয়ার সুযোগ নেই, বরং দলকে কৌশলগতভাবে সংলাপ ও আলোচনার পথে এগোতে হবে বলে পরামর্শ দেন তিনি। চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শের পরই সোমবার 9 জুন রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এক জরুরি বৈঠকে অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রগুলো জানিয়েছে, ওই বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক এবং দলের প্রকৃত রাজনৈতিক কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে মঙ্গলবার 10 জুন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার 13 জুন লন্ডনে ডরস্টার হোটেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের সময় ও স্থান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রে জানিয়েছে। এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রতি উপদেষ্টা সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে তা নিঃসন্দেহে দেশের জন্য একটি ঐতিহাসিক বার্তা বহন করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।